লোকলজ্জা মান অপমানের ভয়ও এ বয়সে কাটিয়ে উঠেছি। তাছাড়া নতুন পরিবেশে তোমার পুরনো কথা কেউ জানেও না। তা না হয় জানে না, কিন্তু আচমকা কাশি থেকে উটকো মেয়ে ছেলের সঙ্গে নিয়ে যাবার কি কৈফিয়ত দেবে? রাতারাতি মেয়ে ছেলে ঘর থেকে উধাও হয়ে যাওয়ার সময় যা বলেছিলাম সে কথাই বলবো? পালিয়ে যাওয়া বউ আবার ফিরে এসেছে। গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম জননীর জন্ম। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। উত্তরমুখী গঙ্গা, কলুশহরা, দশাশ্বমেধ ঘাটে চুপচাপ বসে আছে। সন্ধ্যার ঝোঁকেও স্নানার্থীর ভিড়। হঠাৎ সামনে ঠুম করে শব্দ হতেই চমকে মুখ তুলে তাকালাম। একটা আনি। যিনি দিয়েছেন তিনিও সামনে দাঁড়িয়ে। দোষও নেই, আমার পরনে গৈরিক পাশ, হাতে রুদ্রাক্ষের মালা। আমার চুলে জটা না হলেও জট রয়েছে। আনিটা হাতে করে তুলে ফেরত দিলাম। ভুল করছেন, আমি ভিখিরি নই। তুমি? মহিলার গলার আওয়াজ। মুখ তুললাম। দোকান ঘর থেকে জোরালো আলুর ছটা ঘাটে এসে পড়েছে। চিনতে অসুবিধা হলো না। অমিয়া। মুহূর্তে নিজেকে কঠিন করে নিলাম। আশ্চর্য হবার কিছু নেই। যৌবন ফুরিয়ে গেলে এসব মেয়ের আস্তানাই কাশি। মুখ ফিরিয়ে সরে বসলাম। ততক্ষণে অমিয়া সিঁড়ির চাতালে পায়ের কাছে বসে পড়েছে। কি, চিনতে পারোনি? মুখ ফিরিয়ে নিলে যে? পেরেছি বলেই তো নিলাম। কিন্তু এত লোকের, এত অপরাধের ক্ষমা আছে, আর আমার নেই? অমিয়া কাঁদছে। ভিজে গলার আওয়াজ। কঠিন একটা উত্তর দিতে গিয়েই থেমে গেলাম। কত বয়স হয়েছে অমিয়ার? 40 নিশ্চয়ই ছাড়িয়েছে। কিন্তু এই বয়সেও একটুও ঢিলে হয়নি বাঁধন। তেমনি পুরন্ত শরীর, কটাক্ষ ভরা আয়ত চোখ, এখনো ঠোঁটের রং এত লাল। কিছু বলতে পারলাম না। এক দৃষ্টে অমিয়ার দিকে চেয়ে রইলাম। তুমি গেরুয়া নিয়েছ যে? সন্ন্যাসী হয়েছ বুঝি? যদি হয়েই থাকি, তোমার জন্য অন্তত নয়। তুমি একটু বদলাওনি। কথায় কথায় ঠিক তেমনি করেই আঘাত দাও মানুষকে। আঘাত? সব ভুলে গেছে অমিয়া? না ইচ্ছে করেই মনে না আনার ছল করছে? কে দিয়েছিল আঘাত? 2 বছরের ছেলে, সাজানো সংসার, স্বামী, সব ফেলে একটা উটকো গানের মাস্টারের হাত ধরে রাতের অন্ধকারে কে সরে গিয়েছিল? একটু ভেবেছিল অমিয়া কত আঘাত পাবে স্বামী, কত আঘাত পাবে সমীর, আত্মীয় স্বজন? উঠে পড়লাম। অমিয়াও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। এখানে কোথায় আছো? গধূলিয়ায়। একলা? না, সঙ্গে লোক আছে। চাকরি থেকে অবসর নেওয়া বন্ধু বান্ধব। আর কিছু বলবে? বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু সোনার মানুষটা এমন পালাই পালাই করলে বলি কাকে? চোখ ফেরালাম। সেই দুটি চোখ, মমতায় উচ্ছল, ঠোঁটের কোণে মিষ্টি হাসির ইশারা। বয়স ওকে বাঁধতে পারেনি, সংসারও যেমন পারেনি। কি বলবে বলো? একটু বসবে? চাতালে বসলাম। সামনে হাঁটু মুড়ে অমিয়াও বসল। তুমি আবার বিয়ে করেছ না? হ্যাঁ। কতদিন? তুমি যাবার বছর 2-এর মধ্যে। ভালোই করেছ। মেয়ে ছেলে না থাকলে কখনো সংসার চলে? কিছুক্ষণ অমিয়া গঙ্গার দিকে মুখ ফিরিয়ে চুপচাপ বসে রইল। কি ভাবছে? বোধহয় ফেলে আসা দিনগুলোর কথা। তারপর হঠাৎ জিজ্ঞাসা করল, এ বউ সমুকে ভালোবাসে?
প্রশ্নটা অবান্তর। তাছাড়া এই প্রশ্ন করার অধিকার তুমি হারিয়েছ। অমিয়া মাথা নিচু করে রইল। মনে হলো আঁচলের খোঁট দিয়ে চোখ দুটোও যেন একবার মুছে নিল। খুব মৃদু গলায় বলল, কিন্তু বাড়ি ছাড়ার দোষটা কি আমার একার? অমিয়ার নির্লজ্জতার বহরে বিস্মিত হলাম। রূঢ় গলায় বললাম, সে দোষটা কি এতদিন পরে আমার ঘাড়ে চাপাতে চাও নাকি? না, তা চাই না। তাছাড়া আজ আর দোষ গুণের চুলচেরা হিসাব করেও লাভ নেই। কিন্তু ভেবে দেখো তো, কতটুকু সঙ্গ তুমি আমাকে দিয়েছিলে। বিয়ে করে একটা ছেলে কোলে ফেলে দিয়েই দায়িত্ব শেষ করেছিলে। আর আমার কি করা উচিত ছিল? কাজকর্ম ফেলে দিনরাত ঘরে বসে বউকে পাহারা দেওয়া? অমিয়া বলল, শুধু চোখ দিয়ে কি পাহারা দেওয়া চলে? মন দিয়েও দিতে হয়। তোমার হেয়ালি ঠিক বুঝতে পারছি না অমো। আচমকা পুরনো সুরে ডাকা নামটা মুখ থেকে বেরিয়ে গেল। স্পষ্ট দেখলাম অমিয়া চমকে উঠল। এ বয়সেও শিহরণ জাগে? অমিয়ার বয়স কম নয়। আমি 55 পার হয়েছি গত বছর। যৌবন এখন বিগত মোহ ছাড়া আর কি। পায়ে পায়ে মনটা আবার আগে টেনে ফিরে গেল। অস্পষ্ট ছবি, অনেক জায়গায় রং উঠে গিয়েছে। বিয়ের রাত্রেই কথাটা কানে এসেছিল, কনের সঙ্গিনীদের মারফত। একেবারে মানায়নি। মানায়নি যে সেটা আমিও বেশ বুঝতে পেরেছিলাম। মানানসই বর আনবার জন্য যে কড়ির দরকার, অমিয়ার 60 টাকা মাইনে পাওয়া বাপের সে সম্বল ছিল না। মেয়ে সুন্দরী, বয়স 16, যৌবনের ভারে টলমল, দেখে মনে হয় অষ্টাদশী। মেয়ের দিকে চেয়ে পাড়ার ছোকরাদের দিল খুশি হয়ে উঠল, কিন্তু মেয়ের বাপের বুক শুকিয়ে গেল। খোঁজাখুঁজি শুরু হলো। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে পারে, মাসের শেষে সংসার প্রতিপালনের জন্য পরের দরজায় হাত পাততে হয় না, এমন পাত্র পেলেই যথেষ্ট। আমি ঠিক এমনি পাত্রই ছিলাম। 3 কুলে কেউ নেই। পরের বাড়ি টিউশনি করে নিজের পড়া শেষ করেছি। চাকরিও জোগাড় করেছি নিজের চেষ্টায়, হলবোন অ্যান্ড কোম্পানিতে, রঙের কারখানা। এক শুভ লগ্নে 4 হাত এক হয়ে গেল। সেদিন বুঝিনি, কিছুদিন পরে খেয়াল হয়েছিল 4 হাতই শুধু এক হয়েছিল, 2টি মন এক হয়নি। অমিয়ার স্বাদ আহ্লাদ অঢেল। আমার কিছুই তার পছন্দ নয়। বাড়ি ছোট, আয় কম। অবশ্য অমিয়ার মনের দিকে চাইবার ফুরসতও আমার কম ছিল। চাকরি ছাড়াও সকাল বিকেল 2টো কাজে লেগে গেলাম। সকালে বড়লোকের এক অপগণ্ড তনয়কে ম্যাট্রিক পরীক্ষার বেড়া টপকে দেওয়া, আর বিকেলে মাগনিরাম শিউপুরিয়ার দোকানে খাতা লেখা। বাড়তি রোজগার না হলে অমিয়ার বাড়তি শখ মেটাবার উপায় ছিল না। বছর 2-এর মধ্যে সমীর এলো। মনে হলো একটু যেন ঠান্ডা হয়েছে অমিয়া। উড়ো উড়ো ভাবটা কেটে গেছে। এর কিছুদিন পরেই অফিস থেকে বাড়িতে পা দিয়ে চমকে উঠলাম। কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। ভালো করে কান পেতে শুনলাম, না কান্না নয়, বেহালার সুর, কান্নারই মতন। চৌকাঠে পা দিয়ে থমকে দাঁড়ালাম। মেঝেতে মাদুর পাতা, বেহালা কাঁধে নিয়ে একজন ভদ্রলোক এক মনে ঝড় টেনে যাচ্ছেন। দুগালে 2টো হাত রেখে অমিয়া তন্ময়। কাশি শব্দ করতে দুজনের হুঁশ হল। একগাল হেসে অমিয়া বলল, ওহ, এসো এসো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন শুভেনবাবু। পদ্মদির বাড়িতে আলাপ হয়েছিল জানো। কি চমৎকার যে বেহালা বাজান, কি বলবো। বসো না, একটু শুনবে। হাত জোড় করে শুভেনবাবুকে নমস্কার করলাম। তিনিও ছড় ছেড়ে নমস্কার ফেরত দিলেন। কিন্তু বসে বসে বেহালা শুনবার সময় তো আমার নেই। হিসেবের খাতাটা নিতে এসেছি।
সেটা নিয়ে এক্ষুনি ছুটতে হবে শিউপুরিয়ার গদিতে। কথাটা শুনে শুভেনবাবু খুব যে অখুশি হলেন মুখ চোখের হাবভাবে এমন মনে হলো না। তারপর থেকে শুভেনবাবু প্রায়ই আসতে লাগলেন। শুধু বেহালা নয়, গানও জানেন তিনি। অমিয়ার সময় অসময়ে গুনগুনানি সুর শুনে মনে হলো শুভেনবাবু তাকে গানও শেখাচ্ছেন। খাটের ওপর খাতা খুলে হিসেব মেলাচ্ছি, অমিয়া কাছে এসে বসল। কি বাপু দিনরাত বিরাট সব খাতাপত্র খুলে বসো বলো তো, ভালো লাগে না। ভালো কি আমারই লাগে, কিন্তু উপায় কি? পরের কড়ি না মেলালে নিজের কড়ি যে মিলবে না। জানো, অমিয়া আরো ঘন হয়ে বসল, সামনের মাসে আমি জলসায় গাইব। তুমি? আশ্চর্য হবার ভান করলাম। হ্যাঁ গো, আমি। অবাক হলে যে। শুভেন্দা বলেছে গলা আমার খুব মিষ্টি, কাজও খুব ভালো, একটা প্রাইজ আমি পাবই। জলসায় নতুন আর্টিস্টদের একটা কম্পিটিশনও হচ্ছে, শুনবে একটু গানটা? সর্বনাশ, এখন গান? হিসেবের খাতা সামনে রেখে? একটু অন্যমনস্ক হয়ে গেলে শিউপুরিয়ার মালিক আমার তিল তুলসীর বন্দোবস্ত করবে। অমিয়া চটে উঠল, খাট থেকে নেমে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। আর বোধহয় কোনোদিন আমাকে গান শোনাতে আসেনি, জলসায় কি হলো তাও বলেনি। মাঝখানে একটু বিপদে পড়েছিলাম, সকালের টিউশনিটা হাতছাড়া হয়ে গিয়েছিল। কিছুদিন হলো রান্না করবার জন্য একটা মেয়ে ছেলেকে রেখেছিলাম। অমিয়ার সময় কম, খুব রেয়াজ চলছে। শুভেন্দা আশা দিয়েছেন মাস কয়েক এভাবে খাটলে গ্রামাফোনের রেকর্ড করা কে আটকায়। ছাদের ছোট ঘরে বোধহয় রেওয়াজই চলছে। কোনো রকমের নাকে মুখে গুঁজে অফিসে ছুটলাম। শরীরটা কদিন ধরে খারাপ চলছে। শিউপুরিয়ার গদিতে না গিয়ে অফিস থেকে সোজা বাড়ি চলে এসেছি। এসেই দেখলাম অমিয়া নেই। রাঁধুনি বলল, ওই মাস্টার বাবুর সঙ্গে বৌদি বেরিয়েছেন গো, কখন ফিরবেন কিছু বলে যাননি। রাত 10টা বাজার পর রাস্তায় এসে দাঁড়ালাম, কিন্তু কোথায় খোঁজ করব? কোথায় গেছে তাই যখন জানি না। আবার ফিরে এসে বারান্দায় বসলাম। একটু পরেই সমীর কেঁদে উঠল। রাঁধুনি রান্নাঘরে ঘুমোচ্ছে। উঠে সমীরকে সরিয়ে শোয়াতে গিয়েই চোখে পড়ল সমীরের বালিশের নিচে এক টুকরো কাগজ। তাতে অমিয়ার লেখা লাইন দুয়েক চিঠি। লিখেছে, শুভেন্দার সঙ্গে ঘর ছাড়ছে, সমীরের জন্য বড্ড কষ্ট হচ্ছে। তাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শুভেন্দা রাজি নয়। শেষকালে আমাকে প্রণাম জানিয়েছে। কুলোটাকে ভুলে যাবার মিনতি। খাটের বাজুটা ধরে টাল সামলালাম। শরীরটা খুব কাঁপছে, ভূমিকম্পে যেমন হয়। সংসারের ভিত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তার পরের অবস্থাটা খুবই মারাত্মক হয়েছিল। লোকের কাছে কৈফিয়ত দেওয়া। যদি বলি বউ বাপের বাড়ি, তাহলে প্রশ্ন আসবে, কচি ছেলেটা বাড়িতে কেন? আর যদি বলি হাসপাতালে মারা গেছে, তাহলে জিজ্ঞাসা করবে, জ্বর নয়, জারি নয়, দিব্যি বহাল তবিয়তে তো ঘুরে বেড়াচ্ছিল অমিয়া, অমনি কদিনের অসুখে খতম। পড়শিরা বিশ্বাস তো করবেই না, উল্টে সন্দেহ করবে আমাকে। ওটাকে গুমখুন করেনি তো? কাজেই এসবের ধার দিয়েও গেলাম না। স্পষ্ট বললাম, বউকে পাওয়া যাচ্ছে না, দুপুরে বেরিয়েছিল আর ফিরে আসেনি। এই সময়ে ঈশ্বর বাঁচালেন। হরলবন কোম্পানির নতুন আড়ত খোলা হয়েছে মধ্যপ্রদেশের এক বিদঘুটে জায়গায়। একজন জাত কেরানির দরকার, কিন্তু অমন জায়গায় কেউ যেতে রাজি নয়। সবাই পিছিয়ে গেল, শুধু আমি এগিয়ে গেলাম। এ যেন সাপে বর। মুখ লুকোতে এমন এক নির্বান্ধব জায়গারই খোঁজ করছিলাম। রাঁধুনি সঙ্গ ছাড়ল না। সমুকে ছেড়ে সে থাকতে পারবে না। কিন্তু এসব অনেক পুরনো কথা। এসব কথা এতদিন পরে মনে করার কোনো মানেই হয় না। আবার ভালো করে অমিয়াকে দেখলাম। সরু চুলের মতো আঁচড় কপালে গালে, সময়ের সুস্পষ্ট স্বাক্ষর।
গালের পাশে রূপো চিকচিক দু এক গাছা চুল। হঠাৎ জিজ্ঞাসা করলাম, তোমার শুভেন্দার খবর কি? স্পষ্ট দেখলাম বিরক্তির রেখা ফুটে উঠল চোখে মুখে। ছলনা কিনা ঈশ্বরই জানেন। খুব আস্তে বলল, জানি না। জানো না? সে কি, তোমারই তো জানবার কথা। একসঙ্গে ঘর ছেড়েছিলাম, কিন্তু ঘর বাঁধেনি। মাস তিনেক এখানে ওখানে ঘোরাঘুরি করে আমার গায়ের গয়না শেষ হতেই লোকটাও সরে পড়ল। তাহলে এত বছর তোমার চলছে কি করে? অবশ্য তোমার না চলার কথা নয়, বয়স ছিল, গানের গলা ছিল, কি বলো? এক কথায় বলো, দেহের বেসাতি করার সব কিছু আমার ছিল, কিন্তু বিশ্বাস করো, ও পথে যায়নি। পুরুষ জাতটার উপর ঘেন্না ধরে গিয়েছিল। তারপর তোমার অনেক খোঁজ করেছি, চিঠিপত্র দিয়েছি, লোকও পাঠিয়েছে, কিন্তু তোমার কথা কেউ বলতে পারেনি। অনেক প্রলোভন এসেছে সামনে, জানো, অনেক হাতছানি, কিন্তু আর টলাতে পারেনি আমাকে। যাকে আমার পাপ কথা। তোমার কথা বলো, বউ তোমায় প্রাণে ধরে এভাবে সন্ন্যাসী সাজতে দিলে? গেরুয়া পড়লেই সন্ন্যাসী হয় না, মনকে ছোপাতে হয় বৈরাগ্যের রঙে। তাছাড়া বউ নেই, কে আর বাধা দেবে? সে কি, বউ নেই? না, এবার অবশ্য পালায়নি, মরেছে। যাক, তুমি এতদিন কি করে চালিয়েছ তা তো বললে না। অমিয়া উঠে দাঁড়ালো। আধময়লা শাড়ির ওপর আরও ময়লা চাদরটা জড়াতে জড়াতে বলল, সময় হবে তোমার, এসো না, এই কাছেই থাকি, মিনিট দুয়েকের রাস্তা, দেখে যাবে কিভাবে চালিয়েছি। অমিয়া কিভাবে চালিয়েছে বা চালাচ্ছে এ কথা জেনে আমার কোনো লাভ নেই। সাত পাকের বাঁধন নির্মম হাতে খুলে ফেলেছে সে। তার ভালো মন্দ সুখ দুঃখ এসবের ভার আর আমার ওপরে নেই। তবু উঠে দাঁড়ালাম, তার পিছু পিছু চলতেও শুরু করলাম। সত্যি বেশি দূর নয়, বাঁ হাতি হলদে একটা বাড়ি, সামনের সাইনবোর্ড, হিন্দিতে লেখা আদর্শ বিদ্যালয়। তার পাশ দিয়ে সরু সড়কের মধ্যে ঢুকে পড়লাম। ছোট্ট ঘর, ঝুপসি অন্ধকার, মাথা নিচু করে ঢুকতে হয়। এক কোণে একটা খাটিয়া, তাতে আধ ময়লা বিছানা পাতা, আরেকদিকে বাঁশের ঝোলানো একটা আলনা, তাতে কিছু শাড়ি জামা ঝুলছে। এই অমিয়ার সংসার। সেদিনের সাজানো সংসারের পাশাপাশি আজকের অগোছালো গৃহস্থালির চেহারাটা বিশ্রী লাগল। মেঝের উপর কতগুলো বই, খাতা, স্লেট ছড়ানো। এসব কার? সেদিকে আঙুল দিয়ে দেখালাম। অমিয়া হাসল। আমার ছাত্রছাত্রীদের। আমি আদর্শ বিদ্যালয়ের মাস্টার নিজে, অবশ্য খুব নিচু ক্লাসের। আমার বিদ্যের বহর তো জানোই। বলো কি, এসব জীবনের শেষ অধ্যায়ে মাস্টারনিগিরি এমন কথা কিন্তু কোনো নভেলেও পাইনি। জীবনটা নভেল হলে এখানেও পেতে না, জানো। কিন্তু আমি 20 বছর এই করছি। প্রথমে দেওঘরে, ওই লোকটা চলে যেতে দিশেহারা হয়ে পড়েছিলাম। তারপর তোমারও কোনো খোঁজ পেলাম না। তখন সেখানকার স্কুলের বুড়ো সেক্রেটারির পা জড়িয়ে ধরলাম। এছাড়া আমার বাঁচার আর কোনো উপায় ছিল না। কতবার মনে হয়েছে, পাপ যখন মুছবে না তখন নিজেকে মুছে ফেলতে কিসের বাধা। কিন্তু এরা দেয়নি। কেউ না কেউ ঠিক কাপড় ধরেছে, বলেছে, মা, আম্মা। মনে হয়েছে সমু যেন আমার কাপড় টেনে ধরেছে। সে সংসার থেকে বেরোতে পেরেছিলাম বোধহয় আঁচল ধরবার মতো
শক্ত মুঠি সমীরের ছিল না বলে। কিন্তু এদের সংসার থেকে বেরোতে পারছি না। এক সমুর বাঁধন ছেড়ে এসে 100 সমুর বাঁধনে বাঁধা পড়েছি। ঝরঝর করে অমিয়ার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। মায়া কান্না নয়, এ কান্নার মায়ায় পাষাণও গলে। চুপচাপ বসে রইলাম। এমন একটা অবস্থায় কিছু বলতে যাওয়াও বিপদ। কিছুক্ষণ পরে অমিয়া আঁচল দিয়ে চোখ মুছে আবার আমার দিকে ফিরে বসল। একটা কথা বলবো? বলো। জাত বেজাত তো আগেও মানতে না। আমার হাতের রান্না খাবে? কেন আবার মিছে মিছে কষ্ট করবে? কিন্তু রূঢ় হতে গিয়েও পারলাম না। দেখলাম বটি পেতে অমিয়া তরকারি কুটতে বসল। দুহাতে দুটি মাত্র চুড়ি, তারই মিঠে শব্দ বাজছে, আঙুলের ক্ষিপ্র গতি। চোখের সামনে অনেক দিনের পুরনো এক ছবি ভেসে উঠল, অমিয়ার কল্যাণী রূপ। রান্নাঘরের চৌকাঠে বসে বসে কতদিন চোখ ভরে এরূপ দেখেছি। থালায় খানকতক লুচি নিয়ে অমিয়া আসনের সামনে রাখল, পাশে তরকারির বাটি। আহার যে সম্ভার হয়তো প্রচুর নয়, কিন্তু যত্ন আর সেবায় সে ঘাটতিটুকু যেন অমিয়া পূরণ করতে চায়। বললাম, তাহলে তোমার আদর্শ বিদ্যালয়ের মাস্টারনিগিরির বন্দোবস্ত তো পাকা করেই ফেলেছ। দেখো, জোর করে কি কিছু বলা যায়? মানুষ যখন ঘর বাঁধে মনে করে দুর্যোগ কাটিয়ে সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা দমকা হাওয়াতেই সে ঘর মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু দমকা হাওয়ার কি এত জোর হবে যে 100 সমুর বাঁধন কাটিয়ে উঠবে? অমিয়া হাসল। সেটা সমুর বাপের বলতে পারার কথা, আমার নয়। এমন সময় একটা বিপর্যয় ঘটল। অমিয়া আরও লুচি দিতে যাচ্ছিল। আমি হাত নেড়ে বারণ করতে গিয়েই হাতে হাতে ছোঁয়াছুঁয়ি হয়ে গেল। কে ভেবেছিল প্রৌঢ়ত্বের আবরণের তলায় যৌবনের এত দাহ লুকিয়েছিল? রক্তের সমুদ্র উত্তাল হয়ে উঠল। খুব আস্তে বললাম, হাতটা ইঁটু হয়ে গেল, ধুয়ে এসো। না, ধুলেই তোমার স্পর্শ মুছে যাবে শরীর থেকে। এটুকু থাক। আমার আবার ভুল হলো নাকি মতিভ্রম? হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল, সংসার পাতবার ইচ্ছে হয় না তোমার? অমিয়া উঠে দাঁড়িয়ে পড়ল, আঁচলটা দুহাতে চেপে ধরে বলল, হয় গো, হয়। সংসার আর পাতার সময় পেলাম কোথায়? নিজের হাতে ঘরের মটকায় আগুন ধরিয়ে পথে বের হলাম। একপাল ছেলেদের নিয়ে কেবল ছেলে খেলা করছি। তুমি নিয়ে যাবে আমাকে? ভরপেট খাওয়ার পর পরিতৃপ্তির ঢেকুর উঠল। সমস্ত পৃথিবীকে ক্ষমা করতে ইচ্ছে করছে। মানুষের ভুল ত্রুটি সব মনে হচ্ছে নগণ্য। বললাম, চলো, এই বয়সে আবার নতুন করে সংসার পাতি। দেহের মোহ তো পুড়ে ছাই হয়ে গেছে, তারই বিভূতিটুকু নিয়ে সংসারী সাজি। লোকলজ্জা মান অপমানের ভয়ও এ বয়সে কাটিয়ে উঠেছি। তাছাড়া নতুন পরিবেশে তোমার পুরনো কথা কেউ জানেও না। তা না হয় জানে না, কিন্তু আচমকা কাশি থেকে উটকো মেয়ে ছেলের সঙ্গে নিয়ে যাবার কি কৈফিয়ত দেবে? রাতারাতি মেয়ে ছেলে ঘর থেকে উধাও হয়ে যাওয়ার সময় যা বলেছিলাম সে কথাই বলবো? পালিয়ে যাওয়া বউ আবার ফিরে এসেছে। এতক্ষণ পরে গলায় আঁচল দিয়ে অমিয়া প্রণাম করল। তুমি মানুষ নও গো, দেবতা।
মনে মনে হাসলাম। দেবতারই ঘর বাঁধবার শখ থাকে বটে। খাটিয়ার উপর বসতে দিয়ে অমিয়া বেরিয়ে গেল। যেতে যেতে ফিরে চেয়ে বলল, সেক্রেটারিকে বলাই আছে আমার স্বামী নিরুদ্দেশ, যেদিন তার দেখা পাবো সেদিনই ছেড়ে দেব স্কুলের চাকরি। ৮ ঘন্টার মধ্যেই অমিয়া ফিরে এলো। শুধু সেক্রেটারির অনুমতি নয়, ফেরবার পথে সে টুকিটাকি কিসব জিনিসপত্রও কিনে এনেছে। কাপড়ের পোঁটলা খুলেই অমিয়া লজ্জায় পড়ে গেল। দেখলাম কতগুলো কাঠের খেলনা সে কিনে এনেছে। হাসতে হাসতে বললাম, তোমার কি ধারণা তুমি চলে আসবার পর থেকে সংসারের আর কেউ বাড়েনি? সমীরের বয়স এখন 22-23, সামনের বছর তার বিয়ে দেব। হাত দিয়ে খেলনাগুলো অমিয়া সরিয়ে রাখল। আবার বললাম, সরালে কেন? নিয়ে চলো, সমুর ছেলে মেয়েদের না হয় দেবে, 2-3 বছরে এসব খেলনা নষ্ট হবে না। আরও ঘণ্টাখানেক লাগলো অমিয়ার সংসার তুলতে। ঠিক হলো আজ কোনো হোটেলে গিয়ে উঠে কাল ভোরেই কাশি ছাড়ব। ঘরদোর ভালো করে দেখে দরজায় চাবি দিতে দিতে অমিয়া দাঁড়িয়ে পড়ল। মাথা নিচু করে পায়ের নখ খুঁড়তে খুঁড়তে বলল, একটা কথা। বলো। শোনো, সমুকে আমার পরিচয় দিয়ে দরকার নেই। তোমার পরিচয় আমাকে দিতেও হবে না। বাড়িতে তোমার ফটো আছে, তুমি তো খুব বেশি বদলাওনি। তোমাকে দেখলেই সে বুঝতে পারবে। তাহলে সমু কি ভাববে? নতুন করে কি আর ভাববে? সবাই জানবে পালিয়ে যাওয়া বউ ফিরে এসেছে, সেও তাই জানবে। তোমার চলে যাওয়ার কোনো কথা কারো কাছে যেমন লুকোয়নি, তেমনি তার কাছেও লুকোয়নি। অমিয়া বন্ধ তালা আবার খুলল। তুমি সব বলেছ সমুকে? আমার কথা, শুভেনবাবুর কথা, সব? বললাম, তাতে আর কি হয়েছে? সবাই যখন। না 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 না। অমিয়া তীব্র বেগে ঘাড় নাড়ল। পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয়দের কাছে, তোমার কাছে মাথা হেঁট করে ফিরে যেতে আমার আপত্তি নেই, কিন্তু নিজের ছেলের কাছে ওই পরিচয় নিয়ে ফিরে যেতে পারি কখনো? তার শ্রদ্ধা ভক্তি যদি হারালাম, তবে এই বয়সে শুধু স্বামীর কাছে ফিরে গিয়ে আমার লাভ? আমায় কিছু বলার অবসর না দিয়েই অমিয়া ঘরের মধ্যে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। দরজায় ধাক্কা দিলাম, অনেকবার ডাকলাম অমিয়ার নাম ধরে, অনুনয় মিনতি করলাম, কিন্তু দরজা খুলল না। নিজের কান্নার শব্দে হয়তো আমার কোনো কথা অমিয়ার কানেও গেল না। কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।